আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ক্লাস 8 এর শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 এর ইংলিশ ফর টুডে বইটি থেকে লিসন টু নকশিকাঁথা নামে যে গল্পটি রয়েছে, অর্থাৎ নকশিকাঁথা নামে যে আমাদের এই যে লিসনটি রয়েছে, আমরা আজকে এই লিসনটির এ নাম্বার, তোমরা যে দেখতে পাচ্ছ এই নাম্বার যে তোমাদের কোশ্চেন্স রয়েছে, এ নাম্বার আইটেম, দেন আমরা বি নাম্বার আইটেমটি আজকে বাংলা বুঝে বুঝে পড়ে পড়ে এর সলিউশন করব। একই সাথে আমরা চেষ্টা করব সি নাম্বার এবং ডি নাম্বারটিও সলিউশন করার। চলো আজকের আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো, তোমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছ লিসন টুতে তোমাদের কয়েকটি কিওয়ার্ড দিয়েছে। এখানে দেখো কিওয়ার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি। কয়েল শব্দের অর্থ হচ্ছে লেপ। আর্টিস্টিক শব্দের অর্থ হচ্ছে শৈল্পিক। কমার্শিয়াল, যার অর্থ ব্যবসা বা ব্যবসায়িক। ট্র্যাডিশনাল, যে শব্দের অর্থ হচ্ছে ঐতিহ্যগত বা ঐতিহ্য। ডিমান্ড মানে হচ্ছে যে চাহিদা। প্যাটার্ন মানে আমরা বলতে পারি প্যাটার্নের বাংলা শব্দ বা ইংরেজি বাংলা শব্দ আমরা প্যাটার্ন বলতে পারি, বা আমরা ডিজাইনও বলতে পারি এক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমরা দেখবো এখান থেকে। দেখো, যে কোশ্চেন্সগুলো রয়েছে, আমরা কোশ্চেনগুলোর সমাধান ইতিমধ্যে করেছি, সলভ করে রেখেছি। তোমরা যদি দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমি আশা করছি। আচ্ছা, দেখো এখানে মূলত 4টি প্রশ্ন তোমাদেরকে দিয়েছে বইয়ে। প্রথম যে প্রশ্নটি রয়েছে, দেখো এখানে বলতেছে লুক এট দ্য পিকচার অ্যান্ড দ্য কোশ্চেন, দেন আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স উইথ ইউর পার্টনার। প্রথম যে প্রশ্নটি এখানে রয়েছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। আমি এখানে বাংলাও দিয়েছি, আপনি ছবিটি কি দেখতে পাচ্ছেন। অ্যান্সার, আই ক্যান সি নকশিকাঁথা ইন দ্য পিকচার। ছবিতে নকশিকাঁথা দেখতে পাচ্ছি। 2 নম্বর যে কোশ্চেন, হোয়াট ইজ ইট কল্ড। এটিকে কি বলা হয়। অ্যান্সার, ইট ইজ কল্ড নকশিকাঁথা। এর নাম নকশিকাঁথা। এরপর 3 নাম্বার, দেখো, হ্যাভ ইউ সি ইট বিফোর। তুমি কি এটিকে আগে কখনো দেখেছো, আর দেখলে সেটা কোথায়। ওয়ার। ইয়াস, আই হ্যাভ সিন দিস বিফোর। আমি এটিকে আগেও দেখেছি। আই হ্যাভ বিন সিন নকশিকাঁথা। আমি এটিকে আগেও দেখেছি, নকশিকাঁথাকে আমি আগেও দেখেছি। এরপর 4 নাম্বার যে প্রশ্নটি রয়েছে, এখানে দেখো, এখানে বলতেছে, হোয়াট ডু উই ডু উইথ ইট। আমরা এটা দিয়ে কি করব। উই স্লিপ উইথ নকশিকাঁথা ওয়ার্ফড অ্যারাউন্ড আওয়ার বডিজ অ্যাট নাইট। রাতে নকশিকাঁথা শরীর জুড়িয়ে ঘুমায়। আমরা রাতে নকশিকাঁথাটা শরীর জুড়িয়ে কি করব, ঘুমাবো। এরপরে দেখো, তোমাদের এখানে বি নাম্বারে, তোমাদের বইয়ে তোমরা যদি একটু খেয়াল করো, বইয়ের বি নাম্বারে একটা কবিতা রয়েছে, তাই না। কবিতাটি মূলত হচ্ছে জসীমউদ্দিনের লেখা একটি কবিতা, নকশিকাঁথার মাঠ। দেখো, এই কবিতা যদি আমরা একটু বুঝতে চাই, তাহলে এই কবিতাটা মূলত জসীমউদ্দিনের লেখা একটি নকশিকাঁথার মাঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। সেই উপন্যাসেরই কবিতা অংশ এটি। তো আমি তোমাদেরকে এই কবিতা পড়ার আগে আগে নকশিকাঁথার মাঠে যে উপন্যাসটি ছিল, সেই উপন্যাস সম্পর্কে তোমাদেরকে একটা মূলভাব সম্পর্কে ধারণা দিতে চাই। যার কারণে যেটি তোমরা যদি পড়ো বা বোঝো, তাহলে এই কবিতাটা তোমাদের জন্য খুবই সহজ হবে, নইলে বুঝতে একটু কষ্ট হবে। তো শোনো, আমি শুরু করছি নকশিকাঁথা মাঠের, জসীমউদ্দিনের লেখা নকশিকাঁথার মাঠের সেই গল্পের মূল ভাবটি। কাব্যগ্রন্থে 2টি চরিত্র ছিল। নকশিকাঁথা মাঠের যে উপন্যাস ছিল, সেটি 2টি চরিত্র ছিল। জসীমউদ্দিনের এই গল্পের নায়কের নাম হচ্ছে রূপাই, আর নায়িকার নাম হচ্ছে সাজু। অনেক চড়াই উতরাইয়ের পর তারা দুজন মিলিত হয় এবং তাদের মধ্যে বিবাহ হয়। তারা খুবই সুখে শান্তিতে তাদের সংসার শুরু করে। এভাবেই খুব ভালোভাবে সাজু এবং রূপাইয়ের সংসার চলছিল। কিন্তু এই সুখের সংসার বেশি দিন টিকলো না। একদিন খবর এলো, এই গল্পের নায়ক তাদের জমিতে যে ধান রয়েছে, সে ধান কেউ কেটে নিয়ে যাচ্ছে। গ্রামের মোড়ল অথবা প্রভাবশালী কোনো ব্যক্তি সেই ধানগুলো কেটে নিয়ে যাচ্ছে। তো তখন সেই রূপাই সেই ধান বাঁচাতে, তার জমির ফসল বাঁচাতে সে ছুটে গেল তার স্ত্রীকে বাসায় রেখে, এবং সেই যে খানে ছুটে গেল, সেখানে যাওয়ার পর মারামারি হয়েছিল এবং এক পর্যায়ে অনেক মানুষ মারাও গেল। আর সেই মানুষগুলো নিহত হওয়ার কারণে গ্রামের অনেক কৃষক গ্রাম থেকে পালিয়ে গেল, কারণ যদি তাদেরকে ধরা হয় তাহলে তাদেরকে ফাঁসির কষ্টে ঝুলতে হবে। সে সকল কৃষকদের মধ্যে একজন ছিল এই গল্পের নায়ক রূপাই। তো রূপাই সেও এই গ্রাম ছেড়ে পালিয়ে গেল জীবন বাঁচানোর জন্য। কিন্তু তার স্ত্রী সাজ বাসায় একা একা পড়ে রইল তার স্বামীর অপেক্ষায়। এভাবে দিন যায়, মাস যায়, কিন্তু রূপাই আর ফিরে আসে না। সাজু তার গ্রামের অপেক্ষায়, সাজু হচ্ছে
রূপাইয়ের যে স্ত্রী, তাই না? তো সাজু তার স্বামীর অপেক্ষায় অর্থাৎ রূপাইয়ের অপেক্ষায় বসে থাকে, কিন্তু বছরের পর বছর যায়, রূপাই আর ফিরে আসে না। একটা পর্যায়ে সাজু তার স্বামীর স্মৃতি মনে করতে করতে দিন কাটাতে থাকে এবং তার স্বামীর সকল স্মৃতিগুলো মনে আঁকড়ে রেখে তিনি তার নকশি কাঁথার সেই কাহিনীগুলো ফুটিয়ে তুলতে থাকেন। তার সাংসারিক জীবনের সকল হাসি খুশি কান্না বেদনা এ সকল কিছু তিনি তার স্বামী রূপাইকে নিয়ে তার নকশি কাঁথায় ফুটিয়ে তুলতে থাকে এবং একটা পর্যায়ে এ সাজু মারাও যায়। তিনি মারা যাওয়ার পূর্বে তার শাশুড়ি রূপাইয়ের মাকে তিনি একথাও বলে গিয়েছিল যে আমি যখন মারা যাব আমার তৈরি করা এই নকশি কাঁথাগুলো আমার কবরে ভিজিয়ে দিও, যাতে করে আমার স্বামী রূপাই যদি কখনো দুঃখিত, আমার কবরে বিছিয়ে দিও। হ্যাঁ, এখানে বিছিয়ে দিতে বলেছিল রূপাই। তো রূপাইয়ের মানে হচ্ছে যে সাজো আর কি। তো আমার কবরে বিছিয়ে দিও, যাতে করে আমার স্বামী রূপাই যদি কখনো ফিরেও আসে সে যেন এটা দেখতে পায় যে তার সেই স্ত্রীকে আলিঙ্গন করেই আমি এখানে অপেক্ষা করছি। আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছ। এখন যদি আমরা কবিতাটি পড়ি তাহলে খুব সহজেই এর যে মূল ধারাটা এটা আমরা বুঝতে পারবো। দেখো, আমরা যদি এটাকে পুরো বাংলা বিশ্লেষণ করে পড়ি, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, স্প্রেডিং দ্য এমব্রয়ডারিড কয়েল্ড, নকশিকাঁথা বিছিয়ে, অর্থাৎ এখানে নকশিকাঁথা বিছিয়ে যে সেলাই করার কথাটা সেটি বলতেছে। শি ওয়ার্কস দ্য লিভ লং নাইট, সে কাটাই রাত নির্জনে। অর্থাৎ এখানে কার কথা বলতেছে তোমরা বলো তো? গল্পের যে সাজু ছিল সাজুর কথা বলতেছে, যে সাজুর যে স্বামী রূপাই সে তো দীর্ঘদিন যাবৎ নাই, তো তার অপেক্ষায় সে দিন রাত নির্জনে কাটায়, তাই না? নির্জনে বলতে একা একা থাকে। অ্যাজ ইফ হার পয়েট ওয়ার, যেন তার কবি ছিল। অন হিজ ব্রেভড প্লিট, বেদনার পরিপূর্ণ এক জীবনের। অর্থাৎ তার জীবনটা কীরকম ছিল? তার জীবনটা ছিল একরকম বেদনাময়, তাই না? এরপরে দেখো পরে যে লাইনটি আছে, মেনি এ জয় অ্যান্ড মেনি এ সো, তার বুকে জুড়ে লেখা আছে কার নাম? তার যে স্বামী রূপাই, তার নাম। ইজ রাইটেন অন হার ব্রেস্ট, সুখ দুঃখের অজস্র কথা, তাই না? তার যে সংসারের জীবন রূপাইয়ের সাথে, এই সংসারের জীবনের প্রত্যেকটা স্মৃতি তার কি হয় সবসময় মনে পড়ে, তাই না? এরপর দেখো, দ্য স্টোরি অফ রূপাইস লাইফ ইজ দিয়ার, রূপাইয়ের জীবনের গল্পটি জানো। তাই এই যে রূপাইয়ের জীবনের গল্পটি সবসময় তার মনে পড়ে, মনে হয়। লাইন বাই লাইন এক্সপ্রেসড, নকশার রেখায় রচিত যথা, মানে নকশা যেরকম করে তোমার কাঁথাতে যেরকম করে সে নকশা তোলে, সেই নকশার মতো করে যেন লাইনের পর লাইন তার স্বামীর রূপাইয়ের যে স্মৃতি, যে সংসারের গল্পগুলা তার সবসময় মনে আসে, তার সবসময় কষ্ট হয়, এই কথাটি কিন্তু এখানে বলেছে। হ্যাঁ, এরপরে দেখো, হাউ উইল হি বিয়ার দ্য পেইন মাদার, মা সে কেমন করে সহ্য করবে ব্যথা। এরপরে দেখো বলতেছে, ও দিস কোয়াইট লাইস অল অফ টাইম, এ কথায় আছে আমার সব। এই কাথায়, হ্যাঁ এখানে একটু আমি দুঃখিত, তোমরা একটু বানানটা ঠিক করে নেবে। এই কাথায় আছে আমার সব, মানে সেই কাথাকে ঘিরেই তার স্বামীর যে ঐতিহ্য যে স্মৃতি সেগুলো রয়েছে, সে কথা কিন্তু বলতেছে রূপাই এটা। হ্যাঁ, তো এখানে কিন্তু যথাযথ একটা কবিতা না, হ্যাঁ কবিতার পিছনে কিন্তু একটা গল্প রয়েছে, তাই না? অল মাই পেইন অ্যান্ড মাই গ্রিফ, আমার সকল বেদনার আর দুঃখ। এমব্রয়ডারিড লাইন বাই লাইন, প্রতিটি রেখায় তোলা হয়েছে ছবি। এরপর দেখো, সো লে ইট অন মাই গ্রেভ মাদার, তাই মা কাঁথাটি আমার কবরের উপরে রাখো। এই যে গল্পের শেষে সে তার স্বামীর জন্য অপেক্ষা করতে করতে কি বলেছিল যে আমি যদি মারা গেলে আমার কবরের ওপর সেই কাঁথাটা বিছিয়ে রাখতে, তাই না? ঠিক সে কথাটা এখানে বলেছে। আচ্ছা, দ্য পিকচার অফ মাই গ্রিফ, এটি আমার শোকের প্রতিচ্ছবি। দ্যাট হিজ অ্যান্ড মাইন আপন ইজ ব্রেস্ট, যেন তার এবং আমার শোক, অর্থাৎ রূপা এবং রূপার এবং সাজুর শোক, তাই না? মাই মিঙ্গুলিং ফাইন্ড রিলিফ, এখানে মিশে শান্তি খুঁজে পায়। ওকে, এরপরে দেখো তোমাদের বইয়ের যে সি নাম্বার, এখানে একটা কি রয়েছে বলো তো? সি নাম্বারে তোমাদের এখানে বইয়ের সি নাম্বারে একটা প্যাসেজ রয়েছে নকশিকাঁথা নামে। তো এই প্যাসেজটি আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে, কেননা এই প্যাসেজ যদি আমরা ভালোভাবে না পড়ি তাহলে 2 নাম্বার যে ফিল ইন দ্য গ্যাপস রয়েছে, এই 2 নাম্বার ফিল ইন দ্য গ্যাপসগুলো আমরা কিন্তু ঠিকভাবে করতে পারবো না। চলো আমরা প্যাসেজটি একটু বাংলা বিশ্লেষণ করে বুঝে বুঝে পড়ি। আচ্ছা দেখো, তোমরা নিশ্চয়ই এখানে সি নাম্বারে দেখতে পাচ্ছ নকশিকাঁথার যে প্যাসেজটি রয়েছে সে প্যাসেজটি। আচ্ছা, এই প্যাসেজের নিচে কিন্তু আমি একটা কি করেছি, তোমাদের সুবিধার্থে একটা বাংলা অনুবাদও করে দিয়েছে। দেখো, নকশিকাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারিড কয়েল্ড,
নকশিকাঁথা এক ধরনের সূচিকর্মের মাধ্যমে তৈরি করা কম্বল। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা উইচ মিন আর্টিস্টিক প্যাটার্ন। নামটি বাংলা শব্দ নকশিকাঁথা থেকে নেওয়া হয়েছে। ইটস আ কাইন্ড অফ এ ট্র্যাডিশনাল ক্রিফট অ্যান্ড ইজ সেড টু বি ইন্ডিজিনিয়াস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। এটি এক ধরনের ঐতিহ্যবাহী নিপুণ এবং ভারতের, বাংলাদেশের ও পশ্চিমবঙ্গের আদিবাসী বলে জানা গেছে। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ। আচ্ছা, দ্য নেম নকশিকাঁথা বিকাম পপুলার আফটার দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম নকশিকাঁথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929। অর্থাৎ বলতেছে 1929 সালের পর কবি জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ কবিতাটি প্রকাশিত হয়। এরপর নকশিকাঁথা নামটি জনপ্রিয় হয়ে ওঠে। ট্র্যাডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। এটি কিসের জন্য ব্যবহার করা হয়? পরিবারের ব্যবহারের জন্য এটি তৈরি করা হয়। ওল্ড অর নিউ ক্লোথ অন থ্রেডস আর ইউজ টু মেক দিস কয়েলস। এই কাঁথাটি বানানোর জন্য নতুন এবং পুরাতন কাপড়ের প্রয়োজন হয়, তাই তো? ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রিফট। এই কাঁথাটা ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া, যশোরের জন্য খুবই বিখ্যাত। নাও ইটস প্রডিউসড কমার্শিয়ালি। এখন এটি কি হচ্ছে বলতো? অর্থনৈতিকভাবে বা ব্যবসায়িক ক্ষেত্রে এটি আমদানি বা রপ্তানি হচ্ছে, তাই না? সরবরাহ করা হচ্ছে। ইউ ক্যান ফাইন্ড দেম ইন দ্য মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপ ইন সিটিস। তোমরা এটিকে কোথায় পাওয়া যাবে? এটি এখন যে কোনো একটা হস্তশিল্প বা এক্সপেন্সিভ কোনো শপে বা কোনো দোকানে এটিকে এখন পাওয়া যায়। দ্য কোয়েলস আর নাও ইন গ্রেট ডিমান্ডস বিকজ অফ দেয়ার কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইন এমব্রয়ডার্ড অফ দেম। অর্থাৎ এটি কিসের জন্য খুবই বিখ্যাত বলো তো? এটির যে কালার এবং এটির যে শৈল্পিক রূপ, যার কারণে এটি কি খুবই বিখ্যাত, তাই তো? তো দেখো, তোমাদের এখন এই প্যাসেজটি থেকেই এখানে মূলত যে ফিল ইন দ্য গ্যাপস, তোমাদের ডি নাম্বারের অপশনে যে ফিল ইন দ্য গ্যাপস রয়েছে বইয়ে, এই ফিল ইন দ্য গ্যাপসগুলো পূরণ করে ফেলতে হবে। দেখো, আমরা ফিল ইন দ্য গ্যাপসগুলো একদম ফিল আপ করেছি। তোমরা যদি একটু দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ডি নাম্বার তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো, ওই বক্সগুলো থেকে যেসব শব্দগুলো এই ফিল ইন দ্য গ্যাপে পড়তো, আমি সেগুলোই এখানে তোমাদেরকে লিখে দিয়েছি। দেখো, নকশা মিন্স আর্টিস্টিক এমব্রয়ডারি। হ্যাঁ, অর্থাৎ বাংলা অর্থটাও এখানে দেওয়া আছে। নকশা মানে হচ্ছে শৈল্পিক সূচিকর্ম। এরপর দেখো, টু দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এ বাঙালি ওয়ার্ড নকশা। এখানে বাঙ্গালা এবং নকশা এই দুটি শব্দ বুঝবে। নকশিকাঁথা নামটি বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে। এরপর 3 নাম্বার দেখো, দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন অ্যাট বেঙ্গল ফর ইয়ার্স। অর্থাৎ এখানে যে দুইটা ফিল ইন দ্য গ্যাপস রয়েছে, এখানে বেঙ্গল এবং ইয়ার্স বুঝবে। অর্থাৎ বছরের পর বছর ধরে যে চর্চিত হয়ে আসছে গ্রামীণ বাংলা থেকে। এরপর 4 নাম্বার দেখো, নকশিকাঁথা আর নাও সোল্ড ইন ফ্যাশন শপ। এই যে ফ্যাশন এখানে তোমাদের ফিল ইন দ্য গ্যাপে বুঝবে। নকশিকাঁথাগুলি বর্তমানে ফ্যাশন শপে বিক্রি হচ্ছে। এরপর দেখো 5 নাম্বার যা রয়েছে তোমাদের এখানে, যে নকশিকাঁথা আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দিয়ার কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস। অর্থাৎ এখানে এই যে ডিজাইনস এবং প্যাটার্নস বুঝবে। এর বাংলা অর্থ, নকশিকাঁথার রঙিন রং এবং ডিজাইনের জন্য এর চাহিদা প্রচুর। এবার 6 নাম্বার দেখো, নকশিকাঁথাস আর এ কাইন্ড অফ কয়েল্ট। নকশিকাঁথা হচ্ছে এক ধরনের লেপ। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। এর নেক্সট ক্লাসে আমরা এর পরে যে আইটেমগুলো রয়েছে, অর্থাৎ ই, এফ এবং জিএইচ, হ্যাঁ, এ কটা আমরা সুন্দর করে বাংলা বুঝে বুঝে পড়ে ফেলবো ইনশাআল্লাহ। তোমরা লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লেগে থাকলে, এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের যে সমস্ত ভিডিওগুলো আছে তোমরা দেখবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।